দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কৃষ্ণ সাগরের নিচে সোনা ভর্তি একটা সাবমেরিন ডুবে গিয়েছিল। কিন্তু যে জায়গাটায় সাবমেরিনটা ডুবেছিল সেটা ছিল রাশিয়া এবং জর্জিয়ার মধ্যকার জলসীমা। এই দুই দেশের মধ্যে বিরোধ চলায় সেই সোনা ভর্তি সাবমেরিনটা উদ্ধারের কোনো তৎপরতা চালানো সম্ভব হচ্ছিল না। কিন্তু অনেক দিন পরে অনেক বাধা অতিক্রম করে চাকুরিচ্যুত কয়েকজন মানুষ সিদ্ধান্ত নেয় সাবমেরিনের সোনাগুলো উদ্ধারে। কেমন ছিল সেই উদ্ধার অভিযান এবং তারা সোনাগুলো উদ্ধার করতে পেরেছিল কি, সেটাই দেখানো হয়েছে ব্ল্যাক সি নামের একটা চমৎকার মুভিতে। আজ যেটা এক্সপ্লেন করতে চলেছি, এই বন্ধুরা, আমরা দেখব ব্ল্যাক সি নামের একটা ট্রেজার হান্ট মুভির এক্সপ্লেন। তো চলুন আর দেরি না করে দেখে আসি কেমন ছিল সেই সোনাগুলো উদ্ধারের কাহিনী। মুভির শুরু হয় রবিনসন নামে এক সাবমেরিন ক্যাপ্টেনকে দেখিয়ে। এই রবিনসন আগোরা নামক একটা কোম্পানিতে 11 বছর কাজ করার পরে হঠাৎ করে চাকুরি থেকে বরখাস্ত হয়েছে। বলা যায় তাকে বরখাস্ত করা হয়েছে। আগোরা ছিল এমন একটা কোম্পানি যেটা সমুদ্রের তলদেশে ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান করত। আগোরাতে কাজ করার আগে রবিনসন একজন নৌবাহিনীর সদস্য ছিলেন। চাকুরিকে ভীষণ ভালোবাসতেন তিনি, কিন্তু চাকুরির ব্যস্ততা তাকে তার পরিবার থেকে ক্রমেই দূরে সরিয়ে দিয়েছিল। তার স্ত্রী তার কাছ থেকে ডিভোর্স চেয়েছিলেন এবং একমাত্র সন্তান মার্টিন তার থেকে অনেকটাই আলাদা হয়ে গিয়েছিলেন। পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে রবিনসন খুবই হতাশ হয়ে পড়েন। যে কোম্পানির জন্য তার পুরো জীবন তিনি উৎসর্গ করেছিলেন সেটাই যখন তাকে ত্যাগ করে তখন আসলে কিছুই করার থাকে না। কোম্পানির সাথে বিচ্ছেদের সময় তাকে গ্র্যাচুইটি বেতন হিসেবে মাত্র 8,600 পাউন্ড দেয়া হয়। যেহেতু তার সাথে কোম্পানির নতুন কোনো কাজের চুক্তি ছিল না, তাই রবিনসন অতিরিক্ত কোনো অর্থও কোম্পানির কাছে দাবি করতে পারেননি। আগোরা থেকে চলে আসার পর একদিন রবিনসন একটা ক্যাফেতে কার্টন এবং ব্ল্যাকি নামে তার দুই বন্ধুর সাথে দেখা করেন। তার মতো তার এই দুই বন্ধু আগোরায় কর্মরত ছিল একসময় এবং তাদেরকেও বরখাস্ত করা হয়েছিল। এরাও রবিনসনের মতো চাকুরি চলে যাওয়ার পর হতাশাজনক পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সময় পার করছিলেন। এদের মধ্যে কার্টন নামে যে ব্যক্তি, তাকে ডিপ্রেশন অনেকটা পেয়ে বসেছিল। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে অ্যান্টি ডিপ্রেশন ওষুধও নিতে হতো। পরিবারকে চালানোর জন্য অনেক টাকা ঋণ করতে হয়েছিল তাকে। তো এই দুজন যখন রবিনসনকে তাদের ওখানে দেখতে পান, তখন তারা রবিনসনের সাথে তাদের মতো আচরণ করা হয়েছে শুনে বেশ ব্যথিত হন। এরপরে তিনজন মিলে অনেক দিনের জমানো কথা নিয়ে গল্পে মেতে ওঠেন। তাদের কথাবার্তার এক পর্যায়ে কার্টন একটা সাংঘাতিক ধরনের কথা বলে বসেন। তিনি বলেন, বরখাস্ত হওয়ার আগে আগোরার সাথে তার একটা অভিযানে যাওয়ার বিষয়ে কথা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের একটা সাবমেরিন কৃষ্ণ সাগরে হারিয়ে গিয়েছিল। যে সাবমেরিনটিতে লক্ষ লক্ষ ডলার মূল্যের সোনার নাগেট জার্মানিতে বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে গুজব ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ডুবে যাওয়া সাবমেরিনটির সন্ধান পাওয়া যায়, কিন্তু সেটা আর উত্তোলন করা সম্ভব হয়নি। অর্থাৎ বলাই যায় সেই সোনার নাগেটগুলোকে সাগরের নিচ থেকে তুলে আনার হয়নি। এর অন্যতম একটা কারণ ছিল, যে স্থানে সাবমেরিনটা ডুবে গিয়েছিল সেটা ছিল রাশিয়া এবং জর্জিয়ার মাঝামাঝি একটা অঞ্চল। এই দুই দেশের মধ্যে বিরোধ থাকায় সোনা ভর্তি সাবমেরিন এখনও পড়ে আছে কৃষ্ণ সাগরের গভীর পানির নিচে। তবে কিছুদিন আগে এই বিরোধপূর্ণ এলাকায় অনুসন্ধানের জন্য আগোরাকে সেখানে যাওয়ার একটা পারমিশন দেওয়া হয়েছিল এবং সেই লক্ষ্যে তারা সিদ্ধান্তও নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আগোরা এখনও সেই উদ্ধার কাজ শুরু করেনি। কথাবার্তা শেষে তাদের মধ্যে চমকপ্রদ একটা সিদ্ধান্ত হয়। যে কোম্পানি তাদেরকে বরখাস্ত করেছিল সেই কোম্পানির প্রতি প্রতিশোধ নিতে একটা সাবমেরিন ব্যবহার করে তারা নাৎসি সোনা উদ্ধারে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এটাও নির্ধারণ করা হয় যে এই অভিযানে রবিনসন তাদের নেতৃত্ব দেবেন। কিন্তু এটা ছিল বিশাল একটা কর্মযজ্ঞ, তাই অভিযান চালানোর জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণ অর্থের, কিন্তু যেটা তাদের কাছে ছিল না স্বাভাবিকভাবেই। তবে এটার একটা উপায়ও বাতলে দিয়েছিলেন কাস্টন। সে রবিনসন এবং ব্ল্যাকিকে লুইস নামে এক বিনিয়োগকারীর সাথে দেখা করতে পরামর্শ দেন। কাস্টন জানতো এই লোক এ ধরনের উদ্ধার অভিযানে অর্থ বিনিয়োগ করতে বেশ উৎসাহী থাকেন, কারণ এতে রিস্ক থাকলেও লাভ অনেক বেশি। সেদিনের আলোচনার পর রবিনসন এবং ব্ল্যাকি লুইসের বিশাল প্রাসাদের মতো বাড়িতে এসে পৌঁছায় একদিন। লুইসের সেক্রেটারি ড্যানিয়েলস তাদের ভেতরে নিয়ে যান। বৈঠকখানায় ঢুকে রবিনসন লুইসের সামনে তাদের এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করতে শুরু করেন।
1941 সালে নাৎসিরা একটা সংকটের মুখোমুখি হয়েছিল, তাই রাশিয়াকে তারা ঋণের জন্য অনুরোধ করে। সেই সময় রাশিয়া একটা নিরপেক্ষ দেশ ছিল এবং জার্মানির সাথে তারা তখনও যুদ্ধে জড়ায়নি। তাদের মধ্যে এরকম একটা চুক্তি হয় যে যদি রাশিয়া তাদের ঋণের প্রস্তাবে সম্মত হয় তবে নাৎসিরা তাদেরকে কখনোই বিরক্ত করবে না, মানে তাদের সাথে গ্যাঞ্জামে জড়াবে না। সোনার আকারের ঋণটি সাবমেরিনের মাধ্যমে বার্লিনের পাঠানোর সিদ্ধান্ত হয়, কিন্তু সাবমেরিনটি আর কখনোই জার্মানিতে পৌঁছায়নি। হিটলার পরবর্তী 4 বছর ধরে যে রাশিয়া দখল করতে চাইছিল, অনেকের একটা ধারণা সেটার অন্যতম কারণ হচ্ছে এই ঋণ না পাওয়ার বিষয়টা। যুদ্ধ শেষ হওয়ার বহু বছর পরে সাবমেরিন সম্পর্কে একটা গুজব ছড়িয়ে পড়ে এবং যারা এটিকে খুঁজে বের করতে পেরেছিল তারা ছিল আগোরা। কিন্তু আগোরা সাবমেরিন আবিষ্কারের 1 মাস পরে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। বিতর্কিত জলসীমা হওয়ায় সাবমেরিন উদ্ধার করা একসময় অসম্ভব হয়ে পড়ে, তাই চলমান সংঘর্ষ শেষ হওয়ার আগে সেটা উদ্ধার করা সম্ভব নয়, আর এটা ভেবেই তারা চেষ্টাটা ছেড়ে দেয়। কিন্তু আগোরার এ ধরনের আলোচনার বিষয়টা জানতে পারে কাস্টেন, যার ফলে ওদেরকে লুইসের কাছে আসা। একটা সাবমেরিন ব্যবহার করে গুপ্তধন উদ্ধার করার জন্য তাদেরকে কমপক্ষে $1,80,000 বিনিয়োগ প্রয়োজন। রবিনসনের কাছে এসব শুনে লুইস সহজেই সম্মত হয়ে যায়, তবে এর জন্য সে লাভের 40% দাবি করে বসে। তবে তার দাবিতে ওরাও রাজি হতে বাধ্য হয়। অবশেষে লুইস জানান তিনি ড্যানিয়েলস নামে তার এক প্রতিনিধিকে এই সোনা উদ্ধার অভিযানে তাদের সাথে পাঠাবেন। সেদিন দুই পক্ষের মধ্যে একটা চুক্তি সম্পন্ন হওয়ার পরে ব্ল্যাকি এবং রবিনসন অভিযানের জন্য কিছু দক্ষ লোক নিয়োগ করার কাজ শুরু করে দেন। রবিনসন চাইছিলেন ন্যূনতম অর্ধেক রাশিয়ানকে তাদের সাথে নিতে। যেহেতু সোনা উদ্ধারের জন্য তাদের রাশিয়ান জলসীমায় প্রবেশ করতে হবে, তাই এরা সাথে থাকলে কাজটা তুলনামূলক সহজ হবে। এই লক্ষ্যে তারা রেনল্ডস এবং পিটার্স নামে দুজনকে প্রথমত নির্বাচিত করেন। এদের আগে থেকেই নৌবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা ছিল। হেসেলের দায়িত্বের জন্য লেভচেঙ্কো, ইঞ্জিন বিভাগের জন্য জায়েতসেভকে এবং সোনার বিভাগের জন্য বাবা নামে একজনকে নিয়োগ করেছিল তারা। মারোজভ নামের এক ব্যক্তিকে ডায়াগ্রাম রিডার হিসেবে বেছে নেওয়া হয়েছিল। রবিনসনের দলে ফ্রেজার এবং গিটেন নামে দুজন নির্ভরযোগ্য ডুবুরিও অন্তর্ভুক্ত হয়েছিল। মূলত তাদের প্রধান কাজ ছিল জার্মান সাবমেরিন থেকে সোনাগুলো উদ্ধার করে নিয়ে আসা। অবশেষে সব প্রস্তুতি শেষ হওয়ার পর তাদের রওনা হওয়ার দিনটা এসে হাজির হয়, কিন্তু রওনা হওয়ার দিন টবিন নামে একজন কিশোরকেও সাথে নিতে বাধ্য হয়েছিল রবিনসন। এই টবিন তাদের কাস্টেনের বন্ধু হিসেবে নিজেকে পরিচয় দেয়। সে রবিনসনের কাছে বলে কাস্টন তার স্ত্রীর জন্য বিমার টাকার জোগাড় করতে না পারায় কয়েকদিন আগে আত্মহত্যা করেছে। যেহেতু কাস্টন অভিযানের অংশ নিতে পারবে না, তাই টবিনকে সাথে নেওয়ার জন্য একটা উইল করে দেওয়া হয়েছিল রবিনসনের কাছে। কথা বলার সময় টবিনকে তখন এতটাই মরিয়া দেখাচ্ছিল যে রবিনসন শেষ পর্যন্ত তাকে তার ক্রুদের সাথে যোগ দিতে বলেন। টবিনকে সাথে নিয়ে রবিনসনের দল সেভাস্তোপলের উদ্দেশ্যে রওনা দেয়। এখান থেকেই তাদের সাবমেরিনে চাপতে হবে। কিন্তু লুইস তাদের যে সাবমেরিনটি জোগাড় করে দিয়েছিল সেটা ছিল বেশ পুরনো, অনেক জায়গায় সাবমেরিনের মরিচা ধরে গিয়েছিল। এই জীর্ণ অবস্থা দেখেও রবিনসন তার অভিযানের বিষয়ে বেশ আশাবাদী ছিলেন। যাত্রা শুরুর প্রাককালে তিনি তার ক্রুদের সাবমেরিন নিয়মিত পরীক্ষা করা এবং সব ধরনের অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। টেকনিশিয়ান দলটি প্রথমেই সাবমেরিনের বেশ কিছু সমস্যা খুঁজে পায়। তারা দেখতে পায় পুরনো এই ডুবোযানটির ব্যাটারি 70%-এর বেশি চার্জ দেওয়া সম্ভব নয়। তাছাড়া জ্বালানি ট্যাঙ্কটিও ছিল লিক, যদিও পরবর্তীতে এটার কারণে প্রধান টারবাইনে জ্বালানি ছড়িয়ে পড়েছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ছিল সাবমেরিনটিতে কোনো নিরাপত্তা স্যুট ছিল না এবং যোগাযোগের জন্য ছিল মাত্র একটা রেডিও। কিন্তু এসব সত্ত্বেও রবিনসন ছিলেন একেবারে অটল তার সিদ্ধান্তে। যতক্ষণ না ডুবোজাহাজটি ভালোভাবে ডাইভ দিচ্ছিল ততক্ষণ রবিনসন নিজেও সমস্যাগুলো নিয়ে খুব একটা বেশি কিছু ভাবতে চাইছিলেন না। তিনি তার ক্রুদের একটা ব্যাপারে নিষেধ করে দিয়েছিলেন, তারা যেন ভুলেও রেডিও ব্যবহার না করে, কারণ উপরে টহলরত রাশিয়ান জাহাজগুলি তাদেরকে ট্র্যাক করতে পারে। তো সব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পরেই রবিনসন সবার উদ্দেশ্যে তাদের অভিযানের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করতে শুরু করেন। যখন তারা শুনতে পায় যে শত শত কেজি সোনা নিয়ে তাদের জন্য একটা সাবমেরিন বছরের পর বছর ধরে কৃষ্ণ সাগরের নিচে অপেক্ষা করছে, তখন প্রত্যেকটা ক্রু উল্লসিত হয়ে ওঠে।
তবে বিনিয়োগকারী লুইসকে 40% লাভ দেওয়ার পরে তাদের মধ্যে বাকিটা সমান ভাগে ভাগ হওয়ার কথা শুনে অনেকেই এই সমান বন্টন নিয়ে সন্তুষ্ট ছিল না। এদের মধ্যে ড্যানিয়েলস নামে একজন সবচেয়ে বেশি বিরোধিতা করে বসে, কিন্তু রবিনসন তাদের বিরোধিতায় কোনো কান দেয়নি। ড্যানিয়েল ছাড়াও ফ্রেজার নামে আরেক ব্রিটিশ রবিনসনের সিদ্ধান্তটাও মেনে নিতে পারছিলেন না। সে তার ব্রিটিশ বন্ধুদের এ সম্পর্কে বিভিন্ন রকম উস্কানি দিতে শুরু করেন, যেটা রাশিয়ানদের মধ্যে একটা ক্ষোভ তৈরি করে। সেই ব্রিটিশের বক্তব্য ছিল, যেহেতু ব্রিটিশরা রাশিয়ানদের থেকে বেশি হার্ডওয়ার্ক করে, তাই ব্রিটিশদের বেশি অংশ পাওয়া উচিত। লোকটার কথা শুনে এক রাশিয়ান লেভচেঙ্কো, যে রান্নার কাজে নিয়োজিত ছিল, সে ভীষণ রাগ করে বসে এবং রান্না বান্না ফেলে তার নিজের অসন্তোষ প্রকাশ করতে শুরু করে। এরকম নানা রকম পরিস্থিতির মধ্য দিয়েই সাবমেরিন এগিয়ে যেতে শুরু করে কৃষ্ণ সাগরের অতল গভীরে। যাত্রা শুরুর দ্বিতীয় দিন সাবমেরিনের কন্ট্রোল সেন্টারে কিছু গোলমাল দেখা দেয়। কন্ট্রোল সেন্টারের কাজ করছিলেন জায়েতসেভ এবং টবিন। তারা হঠাৎ সাবমেরিনের মধ্যকার আলো লাল হয়ে উঠতে দেখতে পায়। তারা জানতো এই বিষয়টা ইঙ্গিত করে যে শিপে কোনো একটা সমস্যা হয়েছে। এই পরিস্থিতিতে ফ্রেজার সহ সব ক্রু তাদের কাজ বন্ধ করে দেয়। এছাড়া ইঞ্জিন বন্ধ করার জন্য প্রস্তুত হচ্ছিল তারা, কিন্তু সোনার বিভাগ থেকে তাদের এই সময় জানানো হয় একটা রাশিয়ান যুদ্ধ জাহাজ তাদের একেবারে কাছে রয়েছে। তাই সতর্কতামূলকভাবে এই ব্যবস্থা সে গ্রহণ করেছিল। কিন্তু তবুও রবিনসন ব্ল্যাকিকে আপাতত জাহাজটিকে যতটা সম্ভব ধীর গতিতে চালানোর নির্দেশ দেন। এভাবে বেশ কয়েকটা দিন পার হয়। কয়েকদিনের ভ্রমণের পরে অবশেষে তারা কৃষ্ণ সাগরের নির্দিষ্ট স্থানে এসে পৌঁছায়। এই জায়গাতেই জার্মান সাবমেরিনটা ডুবে গিয়েছিল। তাই এবার ওরা সাগরের আরও গভীরে ডুবে যাওয়া জার্মান সাবমেরিনের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে। মাজোরভ, যিনি ডুবে যাওয়া সাবমেরিন খোঁজার দায়িত্বে ছিলেন, তিনি রবিনসনকে একসময় জানান তারা সাবমেরিনের একেবারে কাছে এসে পড়েছে। মাজোরভের কথায় রবিনসন ইঞ্জিন রুমে গিয়ে পৌঁছায়, কিন্তু একটা খারাপ খবর সে জানতে পারে। ইঞ্জিন রুমে একটা লিক হয়েছে। সেটা চেক করতে গিয়ে রবিনসন দেখতে পান জায়েতসেভ এবং অন্য ক্রুরা মিলে লিকটি মেরামত করতে ব্যস্ত রয়েছে। এ সময় ব্ল্যাকি তাকে জানায় যেখানে লিকটা হয়েছে সেই স্থানটাও খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু লিক ঠিক করার আগে তাদের সেখান থেকে জ্বালানি সরিয়ে ফেলতে হবে। সব শুনে রবিনসন তাদের বলেন মেরামত কাজ দ্রুত শেষ করতে, কারণ এরপরে তারা সাগরের আরও গভীরে ডুব দিতে চলেছে। তার কথা শুনে ব্ল্যাকি বলে কিছু ব্রিটিশ ক্রু তাদের লাভের অংশের বিষয়ে রাশিয়ানদের সাথে এখনও একমত হতে পারছে না, তাই তারা রাশিয়ান ক্রুদের সাথে একসাথে কাজ করবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে। ব্ল্যাকির এ ধরনের কথাটা রবিনসনের প্রথমে বিশ্বাস না হলেও কিছুক্ষণ পরেই যখন সে রান্নাঘরে গোলমাল শুনতে পায়, তখন সেখানে গিয়ে দেখে রাশিয়ান এবং ব্রিটিশ ক্রুদের মধ্যে একটা লটারি কার্ড নিয়ে তর্ক শুরু হয়েছে। এছাড়া তারা রেডিও ব্যবহার করেছে লটারির ফলাফল ঘোষণার জন্য। এই বিষয়টা এবার প্রচণ্ড রাগিয়ে তোলে রবিনসনকে, কারণ সে তার ক্রুদের আগেই রেডিও ব্যবহার করতে নিষেধ করে দিয়েছিল। যেহেতু রেডিওটা ব্যবহার করা হয়েছে, তাই রবিনসন ভাবে হয়তো উপরের জাহাজগুলো তাদের অস্তিত্ব ইতিমধ্যেই টের পেয়ে গিয়েছে। তাই রেগে মেগে সে একমাত্র রেডিওটি, মানে একমাত্র যোগাযোগ করার ব্যবস্থাটিও নষ্ট করে দেয় এবং সবার উদ্দেশ্যে জোর দিয়ে বলে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে আর যেন কোনো কথা কাটাকাটি না হয়, সবাই সমান ভাগ পাবে। অন্যদিকে ইঞ্জিন রুমে আর একটা সমস্যা তৈরি হয়। টবিন জায়েতসেভকে সাহায্য করার সময় একটা ভুল করে বসে, ফলে ইঞ্জিন রুম থেকে সমস্যাটা তৈরি হয়। এ সময় ফ্রেজার যখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে দেখতে পায় ব্ল্যাকি টবিনকে আঘাত করতে যাচ্ছে। ফলে সে ভেবে নেয় ব্ল্যাকি হয়তো টবিনকে মেরেই ফেলতে যাচ্ছে, তাই সে একটা ছুরি বের করে। এটা দেখে ব্ল্যাকি তাকে বলতে শুরু করে সে শুধুমাত্র টবিনকে ইঞ্জিন প্রতিরক্ষার বিষয়ে কিছু প্রশিক্ষণ দিচ্ছিল, কিন্তু ফ্রেজারের আগে থেকেই ব্ল্যাকির উপরে রাগ ছিল এবং রবিনসনের বিভিন্ন রকমের সিদ্ধান্তে প্রচণ্ড অখুশি ছিল সে। তাই রাগের বশে ব্ল্যাকিকে ছুরি দিয়ে আঘাতই করে বসে ফ্রেজার। বুকে আঘাত পেয়ে ব্ল্যাকি আহত অবস্থায় একটা জায়গায় বসে পড়ে এবং অসাবধানতা বশত একটা হাত একটা পেট্রোলের জারে ধাক্কা লাগে, ফলে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ছোট্ট বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে শকওয়েভে তাদের দিকে আসতে থাকা রবিনসন একটা দেয়ালের দিকে ছিটকে পড়ে এবং জ্ঞান হারায়। 18 ঘন্টার জন্য অজ্ঞান হয়ে পড়েছিল রবিনসন। দীর্ঘ সময় পরে যখন সে জেগে ওঠে, তখন সে খেয়াল করে তার ক্রুরা দুটি দলে ভাগ হয়ে গিয়েছে। রাশিয়ানরা জাহাজের এক প্রান্তের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং তাদের সাথে পুরো পানীয় জলের সরবরাহ তারা নিয়ে নিয়েছিল।
কিছুটা ধাতস্থ হওয়ার পরে রেনল্ডস নামে একজন রবিনসনের কাছে এসে রিপোর্ট করে সাবমেরিনটি ভীষণ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জাহাজের স্টিয়ারিং শ্যাফট ভালোভাবে কাজ করছে না। ইঞ্জিন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আগে তাদের হাতে মাত্র 36 ঘন্টা সময় আছে। রেনল্ডের কথাগুলো এবার রবিনসনকে ভীষণ চিন্তায় ফেলে দেয়। পরিস্থিতির বাস্তবতা বুঝতে পেরে রবিনসন রাশিয়ানদের সাথে দেখা করে এবং উভয় পক্ষের মধ্যে শান্তি স্থাপনের জন্য আহ্বান জানায়। সে তাদেরকে বলে তারা যে জার্মান সাবমেরিনটি খুঁজছে ঠিক সেই মডেলের একটা সাবমেরিনে তারা বর্তমানে আছে। যদি তারা সেই জাহাজ উদ্ধার করতে পারে তবে তার থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে এই সাবমেরিন সংস্কার করতে হবে তাদের। তবে তাদের প্রথমে জার্মান সাবমেরিনের সঠিক অবস্থান খুঁজে বের করতে হবে। তাই নিজেদের মধ্যে জ্ঞানজাম না করে সবাই যেন তার সাথে একসাথে কাজ করে। তা না হলে সোনা পাওয়া তো দূরের কথা, কৃষ্ণ সাগরের গভীরেই তাদের সলিল সমাধি হয়ে যাবে। রবিনসনের এ ধরনের কথায় এবার সবার মধ্যে কিছুটা অস্থিরতা কেটে গিয়ে স্বস্তির ভাব ফিরে আসে। কিন্তু তারপরেও দেখা যায় ডুবে যাওয়া সাবমেরিন খোঁজার কাজটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে তাদের জন্য। কারণ বিস্ফোরণের সোনার ডিভাইসটি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই উপায়ন্ত না দেখে বাবাকে তার শ্রবণ শক্তি ব্যবহার করে জার্মান সাবমেরিনের অবস্থা শনাক্ত করতে হয়। ফ্রেজার এবং জায়েতসেভ একসময় সাবমেরিনের নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। বাবা তার চারপাশের বস্তু শনাক্ত করতে কম্পন ব্যবহার করতে শুরু করেন। সৌভাগ্যবশত বেশ কিছুক্ষণ অনুসন্ধান চালানোর পরে তাদের থেকে 100 মিটার দূরে কিছু একটা খুঁজে পেতে সক্ষম হয় সে। তবে বাবা এটা নিশ্চিত ছিল না যে তারা যে সাবমেরিনটি খুঁজছিল এটাই সেই সাবমেরিন ছিল নাকি কোনো বালির টিপি ছিল এটা। তাই বিষয়টা পরীক্ষা করার জন্য ফ্রেজার এবং পিটারকে তাদের সাথে ডাইভ করার জন্য অন্য একজনের প্রয়োজন ছিল। তাই টোবিনকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। টোবিন স্কুলে থাকাকালীন একটা স্কুবা ড্রাইভিং ক্লাবে কিছুদিন কাজ করেছিলেন। তো যাই হোক, এরপরে তারা তিনজন সাবমেরিন থেকে বেরিয়ে অন্ধকার ব্ল্যাক সির গভীরে বেরিয়ে আসে। একজন শিক্ষানবিশ হিসেবে টোবিনকে বেশ নার্ভাস দেখাচ্ছিল এবং বেশ ভীত হয়ে পড়েছিল ছেলেটি। কিন্তু ফ্রেজার তাকে সান্ত্বনা দিয়েছিল। রবিনসনের নির্দেশ অনুসরণ করে ফ্রেজার এবং অন্যরা স্থানাঙ্কের সঠিক একটা অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়। কিন্তু তারা যখন সেটার কাছে গিয়ে পৌঁছায় তখন বালির টিলা ছাড়া আর কিছুই দেখতে পায় না ওরা। সাবমেরিনের নাম নিশানা না দেখে ফ্রেজার হতাশ হয়ে পড়ে। কিন্তু ফ্রেজার হঠাৎ বালির টিলার মধ্যে কিছু একটা দেখতে পায়। তার মনে হয় বালির নিচে সে এমন কিছু একটা দেখতে পেয়েছে যেটা তার সাবমেরিনের কোনো একটা অংশ বলে মনে হয়েছিল। তাই একটু চেষ্টার ফলে তারা বুঝতে পারে এটা সত্যিই সেই সাবমেরিন যেটা খোঁজার জন্য তারা জীবন হাতে নিয়ে এই কৃষ্ণ সাগরের গভীরে ডুব দিয়েছে। একটু খোঁজাখুঁজির পরে সেটার মধ্যে তারা মাথার খুলি খুঁজে পায়। কিছুক্ষণের মধ্যেই ডাইভ দিয়ে ইঞ্জিন রুমে পৌঁছানোর পর তাদের সাবমেরিনের মতোই সেটার স্টিয়ারিং শ্যাফটটাও খুঁজে পায় ওরা। এদিকে ফ্রেজার সাবমেরিনের অবস্থা পরীক্ষা করে দেখতে শুরু করেছিল এবং এর কিছুক্ষণের মধ্যেই তারা তাদের পরম কাঙ্ক্ষিত সেই সোনার বারগুলো খুঁজে পেয়েছিল। কিন্তু সে প্রথমে রবিনসনের কাছ থেকে অনুমতি না নিয়েই স্টিয়ারিং শ্যাফটের সাথে সোনাগুলো বহন করার চেষ্টা করে। কিন্তু তাদের বিষয়টা বুঝতে পেরে রবিনসন তাদের সাথে যোগাযোগ করে এবং যখন সে এই বিষয়টা নিশ্চিতভাবে জানতে পারে তখন সে বুঝতে পারে শুধুমাত্র স্টিয়ারিং শ্যাফট দিয়ে এতগুলো সোনার বার তুলে আনা সম্ভব নয়। ড্যানিয়েলসও এটার সাথে এবার একমত হয়ে তাদেরকে বলেন এত পরিমাণ সোনার কারণে সাবমেরিন ওভারলোড হয়ে যাবে, তাই তাদের কিছু সোনা ফেলে দিতে হবে। কিন্তু রবিনসন চাইছিল সমস্ত সোনা এবং স্টিয়ারিং শ্যাফট একসাথে উদ্ধার করতে। তবে তার এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত পিটারকে বিপদে ফেলে দেয়। কিছু সোনার বার বাঁচানোর চেষ্টা করার সময় গভীর খাদে পড়ে প্রাণ হারায় পিটার। আর এটা দেখে স্বর্ণগুলো সফলভাবে কিভাবে তুলে আনা যায় সেটা নিয়ে শুরু হয় বিতর্ক। ড্যানিয়েল সবাইকে সারফেসে উঠে আসতে বলেন। তাদের অবস্থান সেভাস্টোপলের কাছে হলেও সেখানে ফিরে যাওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ। কিন্তু অন্যরা বলেছিল যদি তারা উপরে উঠে যায় তবে হয়তো তারা কোনো রাশিয়ান জাহাজের চোখে পড়ে যেতে পারে। তবে শেষ পর্যন্ত ওদের প্রায় সকলেই আবার সাবমেরিন চালু করা এবং রাশিয়ান সাগর থেকে দূরে যাওয়ার চেষ্টা করে একটা বড় ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। সহকর্মীদের মধ্যে এ ধরনের আলোচনা শুনে রবিনসনের মনে ড্যানিয়েল সম্পর্কে একটা কথা মাথায় ঘুরতে শুরু করে। তাই সে একান্তে তার সাথে কথা বলার জন্য একটা জায়গায় যায়। সেখানে সে ড্যানিয়েলসকে জানতে চায় সে কেন সারফেসে ওঠার জন্য এতটা আগ্রহী। রবিনসনের কথায় এবার ড্যানিয়েলস তার একটা সিক্রেট স্বীকার করে। সে বলে সে আসলে লুইসের প্রতিনিধি না,
এবং লুইস তাদেরকে এই অভিযানের জন্য কোনো টাকাও দেয়নি। রবিনসনকে অর্থায়ন করেছিল আগোরা। তারা চাইছিল রবিনসন এবং তার ক্রুরা মিলে সোনা নিয়ে উপরে উঠে আসুক এবং তারপরে আগোরার লোকজন তাদেরকে অ্যাম্বুশ করবে। এরকমই একটা পরিকল্পনা করা হয়েছিল। ড্যানিয়েলসের সব কথা শুনে রবিনসন প্রথমে এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ড্যানিয়েল যখন ক্যাফেতে কাস্টনের সাথে তার দেখা হওয়ার তারিখ এবং স্থান সম্পর্কে সব কিছু খুলে বলে, তখন রবিনসন বুঝতে পারে লোকটা সঠিক কথাই বলছে। এই পুরো বিষয়টা রবিনসন এবার খুবই মর্মাহত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে ড্যানিয়েলসকে একটা রুমে তালাবদ্ধ করে রাখে। রবিনসনের কাছ থেকে যখন এরপরে সবাই সবকিছু শুনতে পায়, তখন তারা ড্যানিয়েলসকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু রবিনসন তাদের সকলকে শান্ত করে। সে বলে যে ড্যানিয়েলসকে হত্যা করলেও কোনো উপকার তাদের হবে না। আসলে এ সময় রবিনসনের মাথায় অন্য আর একটা চিন্তাও চলছিল। মূলত ধরা পড়তে চাইছিল না সে, এবং তার এত সব চেষ্টাও সে বৃথা যেতে দিতেও চায়নি। তাই রবিনসন সিদ্ধান্ত নেয় সাবমেরিনটিকে তুর্কি সমুদ্রের দিকে নিয়ে যাবে, যেখানে রাশিয়ানরা বা আগোরার কোনো হস্তক্ষেপ করার সাহস পারবে না। এটি তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল, কারণ মোরাজেভ জানতেন যে ট্রিপটি অত্যন্ত বিপজ্জনক হতে চলেছে, কারণ তাদের এই পথে অগভীর এবং পাথুরে সমুদ্রের তল অতিক্রম করতে হবে। কিন্তু অন্য কোনো বিকল্প না থাকায় সবাই রবিনসনের কথায় সম্মতি দেয়। প্রথমে তারা স্টিয়ারিং শ্যাফট সংযুক্ত করেছিল এবং অন্যরা সোনার বারগুলো গণনা করতে শুরু করেছিল। ওদিকে ফ্রেজারকে সাহায্য করার জন্য ড্যানিয়েলসকে শেষ পর্যন্ত মুক্ত করে আনা হয়েছিল, কিন্তু অনেকেই তার উপরে এই অবস্থায় ক্ষেপে যায়। যা হোক, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে সাবমেরিনটি আবার চালু করা হয়। জায়েদসেভকে শ্যাফটের স্থিতিশীলতার বিষয়টা অবজার্ভ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমে স্টিয়ারিং শ্যাফটে আগুন ধরলেও রবিনসনের চেষ্টায় সাবমেরিনটাকে সমুদ্রের 60 মিটার গভীরতায় স্থির করা সম্ভব হয়। প্রথম দিকে কোনো সমস্যা ছাড়াই তারা শান্তভাবে যাত্রা শুরু করে। তবে বাবা একটা বড় ক্র্যাক শনাক্ত করে এক সময়। এই ক্র্যাকটা ছিল ডুবো পাহাড়ের মাঝখানে একটা গভীর গর্ত। ফলে রবিনসন সঙ্গে সঙ্গে তাদের থামার নির্দেশ দেন। সমস্ত ক্রু একসাথে কাজ করছিল এবং সৌভাগ্যবশত জাহাজটি আঘাত করার আগে তারা এটাকে থামাতে সক্ষম হয়। এরপর তারা সাগরের অগভীর এলাকায় প্রবেশ করে। এই পরিস্থিতিতে তাদের হাতে দুটি বিকল্প ছিল। প্রথমটা হচ্ছে এই পাহাড়টাকে তাদের ঘুরে যেতে হবে। এই গর্তের গভীরতা মোটামুটি তারা নির্ণয় করেছিল 100 মিটারের কম। তাই দ্বিতীয় বিকল্পটা হচ্ছে এই 100 মিটারের কম জায়গায় তাদের প্রবেশ করে পাহাড়টা পাড়ি দিতে হবে। তবে এই পথটাই তাদের জন্য বেশি সুবিধার মনে হচ্ছিল রবিনসনের কাছে, কারণ যদি তারা এটা পাড়ি দিতে পারে তবে 1 ঘন্টার মধ্যে তারা অপর প্রান্তে পৌঁছাতে পারবে এবং বিপদ থেকে তারা রক্ষা পেতে পারবে। তাই রবিনসন এই গর্ত দিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে বাবা পাথর এড়াতে তাদের সঠিকভাবে গাইড করতে সক্ষম হবে। কিন্তু ফ্রেজার রবিনসনের এ ধরনের সিদ্ধান্তে হতাশ হন, কারণ রবিনসন তার ক্রুদের নিরাপত্তাকে অবহেলা করছে বলেই তার মনে হয়েছিল। কিন্তু রবিনসন ফ্রেজারের মতামতকে পাত্তা দেয় না এবং দেরি না করে সমগ্র ক্রুকে তাদের নিজের নিজের পোস্টে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। ওদিকে ক্রুদের মধ্যে এরকম একটা প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও নানা রকম ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা কিন্তু যথারীতি জারি ছিল। ড্যানিয়েল জায়েদসেভকে হত্যা করার জন্য ফ্রেজারকে পরিচিত করতে শুরু করেছিল এই সময়। তবে ফ্রেজার তার কথা প্রত্যাখ্যান করে, কিন্তু তারপরেও ড্যানিয়েলস তার চেষ্টা চালিয়ে যেতে থাকে। আসলে লোকটা যেহেতু আগোরার একজন প্রতিনিধি ছিল, তাই সে জানতো উপরে ওঠার পরে তাকে কোনোভাবেই এরা ছেড়ে দেবে না, তার বিরুদ্ধে ওরা ব্যবস্থা নেবে। তাই সে চাইছিল যে কোনোভাবেই হোক একটা ফন্দি এঁটে এই সাবমেরিনের 2 গ্রুপের মধ্যে একটা জ্ঞানজাম তৈরি করে দিতে। এছাড়া সে রবিনসনের বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধেও অন্যদেরকে বিভিন্নভাবে প্ররোচিত করতেও শুরু করেছিলেন। তার কথায় ফ্রেজার প্রথমে রাজি না হলেও ড্যানিয়েলসের প্ররোচনার ফাঁদে পা দেয় সে, এবং একসময় জায়েদসেভকে ডেকে তার মাথায় রেঞ্জ দিয়ে আঘাত করে বসে এবং লোকটাকে মেরে ফেলে ওরা। এরপর ওরা দুজন জায়েদসেভের মৃত্যুর খবরটা অন্যদের জানাতে যায়, কিন্তু তাদের কথা অনেকেই বিশ্বাস করে না, কারণ এ সময় অন্যরা ফ্রেজারের মুখে এবং রক্তের কিছু দাগ দেখতে পায়। এ সময় ড্যানিয়েলস আবার রবিনসনকে সাবমেরিনটির উপরে তোলার জন্য জোর করতে শুরু করে, কিন্তু এ সময় একটা খারাপ কিছু ঘটে যায়। তারা হঠাৎ একটা পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল, আর এর ফলে সাবমেরিনটি বাইরে থেকে আরও প্রেশারাইজ হয়ে পড়ে। এটা বুঝতে পেরে রবিনসন সহ অন্যরা ইঞ্জিন রুমে চলে আসে এবং দেখতে পায় সেখানে একটা লিক হয়েছে।
এরপর তারা যখন লিকটি বন্ধ করার চেষ্টা করে তখন সেখানে বাইরের পানির চাপে একটা বড় গর্ত তৈরি হয়। ফলে প্রচণ্ড বেগে পানি সঙ্গে সঙ্গে টবিনকে আঘাত করে এবং সেখানেই টবিন অজ্ঞান হয়ে পড়ে। এই অবস্থায় রবিনসন এবং মোজারফ টবিনকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। তবে অন্যরা ইঞ্জিন রুমের ফুটো বন্ধ করার চেষ্টা চালাতে থাকে। তবে এর কিছুক্ষণ পরেই আর একটা বিপদ এসে হাজির হয়। একটা শর্ট সার্কিট তৈরি হয় সেখানে। ফলে আর একটা বিস্ফোরণ ঘটে। ড্যানিয়েলস দেখতে পায় দরজাটি পানি ধরে রাখতে পারছে না, তাই সে দৌড়ে অন্য দরজায় গিয়ে সেটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার বেল্ট এবার আটকে যায়। এ সময় সে মোজারেফের কাছে তার প্রতি সাহায্য চায়, কিন্তু মোজারেফ তাকে সাহায্য করতে অস্বীকার করে, কারণ সে জানতো ইঞ্জিন রুমে তার বন্ধুদের সাথে ড্যানিয়েল যেটা করেছিল তাতে এই লোকটাকে সাহায্য করা তার ঠিক হবে না। এর কিছু সময় পরে দেখা যায় শুধু রবিনসন, মোজারেফ এবং টবিন বেঁচে আছে এবং রবিনসনের পুরো ক্রুই মারা গিয়েছে। এটা যখন রবিনসন বুঝতে পারে তখন সে একটা লাইফ জ্যাকেট বের করে নিয়ে আসে। তবে এর মধ্যে তার লাইফ জ্যাকেটটি দেখে মোজারফ যায় রেগে, কিন্তু রবিনসন তার শান্ত কথাই তাকে শান্ত করে। এরপর সে তার লাইফ জ্যাকেটটি ছাড়াও আরেকটা লাইফ জ্যাকেট বের করে নিয়ে আসে এবং তার একটা মোজারেফকে এবং অন্যটা টবিনকে পরিয়ে দেয় এবং তাদেরকে বলে সে অন্য একটা লাইফ জ্যাকেট পরে পেছন পেছন আসছে এবং এরপর একটা পথে তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা শুরু করে। তার এই কাণ্ডে ওরা বুঝতে পেরেছিল রবিনসন তাদের বের করে দিচ্ছে, তাই সে হয়তো তাদের পেছনে নাও আসতে পারে। বেরিয়ে আসার সময় টবিন অন্তত একটা সোনার বার সাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু রবিনসন তাকে নিষেধ করেছিল, কারণ সোনার বারের কারণে টবিনের জ্যাকেটের কার্যকারিতা হয়তো কমে যেতে পারে। তো শেষ পর্যন্ত মোজারেফ, টবিন সাবমেরিন থেকে বেরিয়ে আসে এবং এরপর তারা সারফেসে উঠে আসতে সক্ষম হয়। কিন্তু টবিন তখনও ভাবছিল রবিন তাদের পেছনে পেছনে অনুসরণ করে আসছে, কিন্তু যখন মোজারেফ তাকে বলে রবিনসনের জন্য অপেক্ষা করে লাভ নেই, তখন টবিন এটা বিশ্বাস করতে পারছিল না। আসলে নিজের জীবনের বিনিময়ে রবিনসন তাদের জীবন বাঁচিয়েছিল এবং সে সোনার বারগুলোর সাথে কৃষ্ণসাগরের গভীরে তলিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত যে সোনাগুলোর খোঁজে সে এত ঝুঁকি নিয়েছিল, সেই সোনার বারগুলোর সাথে তার স্থান হয়েছিল কৃষ্ণসাগরের কালো অন্ধকার গভীরে। আর এভাবেই শেষ হয় আমাদের আজকের মুভির গল্প। এই বন্ধুরা, কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ফিরছি অন্য কোনো একদিন। আর পারলে ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন।